أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরও একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত ক্লাসগুলোতে আরবি হরফের পরিচয়, আরবি হরফ আমরা কিভাবে শিখব, কিভাবে চিনব, এগুলা শিখছি। আমরা আজকের ক্লাসটাতে ইনশাআল্লাহ আরবি হরফের উচ্চারণের নিয়ম বা উচ্চারণের স্থান, কিভাবে উচ্চারণ করলে বেশি ভালো হবে, সুন্দর হবে, শুদ্ধ হবে, এইটা আমরা শিখব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাখরাজের বিবরণ এখানে দেওয়া আছে বিস্তারিত। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান, বের হওয়ার স্থান, মানে যেখান থেকে আরবি 29টা হরফ উচ্চারিত হয় এই স্থানটাকে 17 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টা হরফের উচ্চারণের স্থানকে কি করা হয়েছে? 17টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 3টা ভাগ হচ্ছে কণ্ঠনালী। 3টা ভাগ কি? কণ্ঠনালী। আমরা যে মানে গলা, আমাদের যে গলাটা, আমাদের মাথা এবং বডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এনামুল ভাই কেমন আছেন আপনি? ভাই আমি আবার ঢুকতে হবে, সাউন্ড কমাই দিতে আমার এখানে কারণটা কি? আবার আচ্ছা, ঢুকি কাট। আমাদের গলা থেকে, গলার যে অংশটা, মাথা থেকে বডির সাথে যে অংশটা লেগে আছে, এই অংশটাকে গলা বলে, ঠিক আছে? এই যে অংশটা, এটাকে কি বলে? গলা বলে। এই গলাটাকে উচ্চারণের যে গলা, এই গলার মধ্যে থেকে যে হরফগুলো উচ্চারণ হয়, এটাকে কণ্ঠনালী বলা হয়, ঠিক আছে? হলক বা কণ্ঠনালী বলা হয়। তো আমরা প্রথমে এই 3টা মাখরাজ শিখবো, যে কণ্ঠনালী এইখান থেকে যে মাখরাজ 3টা উচ্চারিত হয়, এগুলো আমরা আগে শিখবো ইনশাআল্লাহ। আপনারা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আমরা আমাদের যে একটা গলার মতো একটা চিহ্ন আঁকছি আর কি, অর্থাৎ আমরা গলার অংশটাকে 3 ভাগে ভাগ করেছি। গলার যে অংশটা, এটাকে কি করছি? 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এই উপরের দিকে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মাথা, আর নিচের দিকে যেটা বি দেওয়া আছে, এটা হচ্ছে কি আমাদের বডি। এখন আমাদের কণ্ঠনালীর শুরুটা হচ্ছে কোথা থেকে, এটা দেখেন। আমাদের কণ্ঠনালীর শুরু হচ্ছে এই বডির থেকে, বডির সাথে অর্থাৎ আমাদের শরীরের সাথে গলার যে অংশটা শুরু হয়েছে, এটাকে বলে কণ্ঠনালীর শুরু। এখান থেকে 2টা হরফ উচ্চারিত হবে। সেগুলো হচ্ছে কি? সেগুলো আমরা এভাবে বলতে পারি। 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালী শুরু হইতে হামজা হা। 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালী শুরু হইতে হামজা হা, এভাবে বলতে পারি, ঠিক আছে? 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা, হামজা হা, এভাবে বলতে পারি। এরপরে 2য় নাম্বার মাখরাজ যেটা, সেটা হচ্ছে কি? 2য় নাম্বার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যকান। 2য় নাম্বার মাখরাজ হচ্ছে কি? কণ্ঠনালীর মধ্যকান।
দ্বিতীয় নাম্বার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান। কণ্ঠনালীর মধ্যখান বলতে কোনটা? আমরা পুরুষদের গলায় দেখবেন গলার এই মাঝখান বরাবর এই জায়গাটায় কি আছে? একটা উঁচু জায়গা আছে, একটা উঁচু একটা হাড় আছে। তো এই জায়গাটাকে বলা হয় কণ্ঠনালীর মধ্যখান। এই জায়গাটাকে কি বলা হয়? কণ্ঠনালীর মধ্যখান। তো আমরা এইভাবে বলতে পারি কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা, আইন হা, আইন হা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ আমাদের গলার যে অংশটা মাথার সাথে লেগে আছে, গলার যে অংশটা মাথার সাথে লেগে আছে এটাকে বলে কি? কণ্ঠনালীর শেষ ভাগ। এটা আমরা এভাবে বলতে পারি কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গ ইন খ। কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গ ইন খ, গ ইন খ, গ ইন খ। এখন আমরা এগুলো আবার একবার চেষ্টা করি। এক নাম্বার মাখরাজ কণ্ঠনালী শুরু হইতে হামজা হা, হামজা হা। দুই নাম্বার কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, আইন হা, আইন হা, আইন হা, আইন হা। ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে কি? তৃতীয় নাম্বার হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গ ইন খ, গ ইন খ। তাহলে আমরা আরো একবার বলি। কণ্ঠনালী শুরু হইতে হামজা হা, কণ্ঠনালী শুরু হইতে হামজা হা। কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, আইন হা, আইন হা। এটা মূলত এইভাবে উঠবে, মানে এই দিক থেকে শুরু হয়ে এভাবে উপরের দিকে যাবে। নিচের দিক থেকে শুরু হয়ে কি হবে? উপরের দিকে যাবে। তাহলে প্রথমটা কোথা থেকে শুরু হবে? প্রথমটা এখান থেকে শুরু হবে, এখান থেকে। এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে বা কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা, হা, হামজা হা হলকে শুরু হইতে হামজা হা। হামজা হা। জি এনামুল ভাই একটু মিউট করে পড়বেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে। দ্বিতীয় নাম্বার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, আইন ভাই হা। গইন ছ। না, মধ্যখান হইতে হচ্ছে আইন হা, গইন খ হচ্ছে আপনার শেষ ভাগ হইতে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। দ্বিতীয় নাম্বার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, গলাটা একটু বসা হবে, চাপা চাপা মতো। আইন হা, আইন হা, আইন হা। এরপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে কি? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গ ইন খ, 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 গ ইন খ। আচ্ছা, তাহলে আমরা এখন কয়টা শিখলাম? আমরা তিনটা শিখে ফেলছি আল্লাহর রহমতে। যে একটা হচ্ছে কণ্ঠনালীর শুরু হইতে, একটা শেষ হইতে, একটা মধ্যখান হইতে। এখন এনামুল ভাই আপনি বলেন তো এই তিনটা মাখরাজ। আচ্ছা, উনি বের হয়ে গেছে হয়তো বা কোনো কারণে। ঠিক আছে, আমরা এর পরের গুলা শিখি। এখানে যারা আছেন আশা করি আমাদের
হিমেল ভাই উনি পারবেন ইনশাআল্লাহ। এখানে চতুর্থ নাম্বার মাখরাজ হচ্ছে আপনার কফ। চতুর্থ নাম্বার মাখরাজ কফ। আমরা আসুন এটাও আমরা শিখি এইভাবে। এই যে কফ যেটা, এটা যেটা দেখা যাচ্ছে, এটা ধরেন এটা আমাদের জিহ্বা, ধরেন আর কি, যে এটা ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে, এটা আমাদের জিহ্বা, আমরা ধরি যে এটা আমাদের জিহ্বা, একটা এক্সাম্পল হিসেবে আর কি। এটা হচ্ছে আমাদের জিহ্বা, আর এই জিহ্বার গোড়া, এটা হচ্ছে কি জিহ্বার গোড়ার অংশ, এটা হচ্ছে জিহ্বার গোড়ার অংশ, ঠিক আছে, মানে একবারে যে অংশটা গালের মধ্যে লেগে থাকে, এই জিহ্বার গোড়ার অংশ উপরের তালুর সঙ্গে লাগবে, সরি, উপরের তালু, আমাদের যে গালের উপরের অংশটা আছে এটাকে কি বলে, উপরের তালু বলে। জিহ্বার গোড়ার অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ। কফ, দুই নোক্তাওয়ালা কফ। কফ, কফ, এভাবে উচ্চারিত হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি খেয়াল করি যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া কফ, দুই নোক্তাওয়ালা কফ, দুই নোক্তাওয়ালা কফ। কফ, এরপরে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া মধ্যকান পেঁচানো কাফ। কাফ, মানে না হবে জিহ্বার মধ্যকান, না হবে জিহ্বার গোড়া, না হবে জিহ্বার মধ্যকান, না হবে কি জিহ্বার গোড়া। ধরেন এটা ধরলাম গোড়া জিহ্বার, আর এটাকে ধরলাম কি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া। এই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায় এই জায়গায় কি উচ্চারিত হবে, এই জায়গায় উচ্চারিত হবে কাফ। কাফ, এই জায়গায় উচ্চারিত হবে কি কাফ। কাফ, তাহলে দুই নোক্তাওয়ালা কি কফ, দুই নোক্তাওয়ালা কফ, আর মধ্যখান পেঁচানো কাফ। দুই নোক্তাওয়ালা কফ আর মধ্যখান পেঁচানো কাফ। আচ্ছা, আমরা তারপরে খেয়াল করি, তারপরেরটা হচ্ছে কি 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যকান। জিহ্বার মধ্যকান, ধরেন আমরা এটা এই অংশটাকে ধরলাম, যে এই লাল দাগ দেওয়া এই অংশটাকে আমরা ধরলাম কি জিহ্বার মধ্যকান, এটাকে ধরলাম কি জিহ্বার মধ্যকান। এখান থেকে 3টা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে জিম, একটা হচ্ছে শিন, আরেকটা হচ্ছে কি ইয়া। জিম শিন ইয়া, জিম শিন ইয়া। তাহলে আমরা কি বলতে পারি, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। এখানে বরাবর বলতে সমান সমান, তার সমান সমান উপরে তালুর সঙ্গে লাগায়া কি উচ্চারিত হয়, জিম শিন ইয়া। জিম শিন ইয়া, আমরা এভাবে বলতে পারি, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। জিম শিন ইয়া, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। জিম শিন ইয়া, ঠিক আছে, আমরা এভাবে পড়তে পারি যে জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া, ঠিক আছে। তাহলে আমরা এটা কত নাম্বার মাখরাজ শিখলাম, আমরা এটা 6 নাম্বার মাখরাজ শিখলাম। এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে দদ, 7 নাম্বার মাখরাজ। এর পরেরটা হচ্ছে কি দদ। দদ, এর পরেরটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া, জিহ্বার গোড়া
তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরে, জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। জিহ্বার গোড়া তার ডান দিকের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এইখানে যে একটা দাগানো হয়েছে, লাল দাগ দিয়ে যে দাগানো হয়েছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো জিহ্বার গোড়া। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালিউল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওকে ভাই, আমরা ক্লাসটা শুরু করছি, আপনি ক্লাসে মনোযোগ দিবেন আর কি। জি ওকে, এখানে দেখেন, এই যে আমরা এটা আপনাদের বোঝার জন্য, আমি এটা আপনাদের বোঝার জন্য এঁকেছি, এটা জিহ্বার মতো আর কি। ঠিক আছে? এটা ধরেন এই যে এই অংশটা, এটা হচ্ছে কি আমাদের জিহ্বা। এটা আমাদের জিহ্বা। এটা আমরা কি মনে করি যে এটা আমাদের জিহ্বা। আর এই যে নীল কালার করা যেটা, কাঁচা পাতা কালার যেটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া। এটা আমাদের জিহ্বার গোড়া। এই জায়গাটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া। আর এই নিচে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি আমরা দাঁত হিসেবে মনে করি যে এটা আমাদের দাঁত। তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এই জিহ্বার গোড়া উপরের ডান দিকের, উপরের ডান দিকের মাড়ির সাথে লাগবে। উপরের ডান দিকের মাড়ির সাথে লাগবে। লেগে, প্রথমবারে লাগবে না, চেষ্টা করতে হবে বারবার। লেগে উচ্চারিত হবে দদ, দদ, দদ। ঠিক আছে? দদ, 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 এরকম ভাবে। ঠিক আছে? জিহ্বার গোড়া তার উপরে ডান দিকের মাড়ির দাঁতের উপরের ডান দিকের মাড়ির সাথে লাগায়া। দদ, দদ, দদ। ঠিক আছে? এভাবে উচ্চারণ করতে পারবেন। এর পরেরটা হচ্ছে কি? এরপরে হচ্ছে লাম এবং নুন। লাম এবং নুন। লাম এবং কি? নুন। লাম অক্ষরটার উচ্চারণটা খুবই সিম্পল। লাম অক্ষরের উচ্চারণটা কি? খুবই সিম্পল। লাম অক্ষরের উচ্চারণ কি? খুবই সিম্পল। জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতে, উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। উপরে যে মাড়ি আছে আমাদের, অর্থাৎ জিহ্বার আগাটা সামনের দাঁতের যে মাড়ি থাকে, এই মাড়ির সাথে লাগবে। লেগে উচ্চারিত হবে লাম, 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 লাম। আজকের ক্লাসটা হয়তো বা বোরিং বেশি, কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মাখরাজ না জানলে কিন্তু আমরা কি করতে পারবো না। মাখরাজ না জানলে আমরা কিন্তু কোনো ধরনের কোনো করতে পারবো না, যে উচ্চারণ আমাদের কিন্তু ঠিক হবে না। ঠিক আছে? এই জন্য মাখরাজটাকে আমাদের শিখতেই হবে। তাহলে লাম কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা, আমাদের জিহ্বার আগা সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। লেগে উচ্চারিত হবে ল্যাম, ল্যাম, ল্যাম। আর নুন একবার সিম্পল, একবারেই সিম্পল। নুনটা একবারে কি? সহজ। কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে। লেগে উচ্চারিত হবে কি? নুন, 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 নুন। এভাবে সিম্পলি। এরপরে হচ্ছে আরো তিনটা হরফ। এরপরে আরো তিনটা হরফ, যেটা আমাদের সম্ভবত 9 নম্বর মাখরাজ ও 10 নম্বর মাখরাজ। এর আগে র আছে, এর আগে আরো একটা মাখরাজ আছে, সেটা হচ্ছে কি? র। সেটার নাম কি? র। এটার নাম হচ্ছে কি? র। এটার নাম হচ্ছে র, র, র। ঠিক আছে? এটার উচ্চারণ স্থান কোথায়? এটা আমাদের জিহ্বার উল্টা পিঠ। জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে। জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে। লেগে উচ্চারিত হবে র,
র, জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কি? র, র, জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে র। জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে র, 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 র। ওকে। এরপরে আমরা দেখি এরপরে কোনটা আসতেছে। এরপরে হচ্ছে কি? ত, দাল, তা। আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা। কিভাবে উচ্চারিত হবে? জিহ্বার আগা উপরের, সামনে যে দুইটা দাঁত উঠে বাচ্চাদের সবার আগে, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। ত, দাল, তা, ত, দাল, তা। জিহ্বার আগা উপরের দুই দাঁতের, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া কি হবে? ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি জিহ্বার। এটা আমরা আরেকবার বলি, জিহ্বার আগা উপরের দুই দাঁতের, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা। ঠিক আছে। এরপরে দেখেন, এর পরেরটা আমরা শিখি। এর পরেরটা হচ্ছে কি? সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। এটা আমরা একটু লিখি এখানে সুন্দর করে। সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। ঠিক আছে। সদ, সিন, ঝা। এটা আরো সহজ। এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা এবং পেট, অর্থাৎ জিহ্বার আগা এবং নিচের অংশ উপরের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কি? সদ, সিন, ঝা। 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 তাহলে কোথা থেকে রাখবে? জিহ্বার আগা, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারিত হবে সদ, সিন, ঝা। সদ, সদ, সিন, সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। সদ, সিন,
ঝা। আর এর আগেরটা কি শিখলাম? জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত দাল তা, 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 ত দাল তা। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা। সদ সিন ঝা। ওকে, আমরা এর পরের ধাপে যাই। এর পরেরটা হচ্ছে কি? এর পরেরটা হচ্ছে জ দাল সা, জ দাল সা। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া। আমরা এর আগে শিখলাম নিচের দুই দাঁতের আগার সঙ্গে এবং উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে। এবার আমরা শিখব কি? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া। জ জাল সা, জ জাল সা, জ জাল সা, জ জাল সা। এটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কি? জ জাল সা, 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 জ জাল সা। জ জাল সা। তাহলে আমরা এটা কত নাম্বার মাখরাজ শিখলাম? আমরা এটা 13 নাম্বার মাখরাজ শিখলাম। এরপরে হচ্ছে কি? ফা। এরপরে আর দুইটা মাখরাজ আছে। একটা হচ্ছে ফা। ফাটা আমরা শিখি আমাদের নিচের ঠোঁটের পেট সামনের উপরের, ঠিক আছে, দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত কি হবে? ফা, 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 ফা। হুজুর এটা তো নকটা দুইটা দিছেন। ও সরি, দুইটা নোক্তা পড়ে গেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, স্ক্রিন কি ঠিকমতো দেখা বা আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? জি জি, ঠিক মতো শোনা যাচ্ছে। ওকে, তাহলে এটা কিভাবে উচ্চারণ হবে? এটা হচ্ছে আমাদের নিচের ঠোঁট যেটা আছে, নিচের ঠোঁটের পেট
সামনের উপরের, সামনের যে দুইটা দাঁত আছে এই দুইটা দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 এইভাবে, ঠিক আছে? ফা, ফা, এইভাবে লাগবে। এর পরেরটা হচ্ছে কি, এর পরেরটা হচ্ছে ওয়াও, বা এবং মিম। ওয়াও, বা এবং মিম, অ বা এবং মিম, অ বা এবং মিম, অ বা এবং মিম, অ বা এবং মিম। অওটা কিভাবে উচ্চারণ হবে? অওটা, অওটা হচ্ছে আমাদের দুই ঠোঁট, আমাদের দুই ঠোঁট গোলাকৃতি, বাচ্চারা যেমন কান্না করে না ওরকম হবে। আমাদের দুই ঠোঁট গোলাকৃতি মতো হয়ে যাবে, গিয়ে উচ্চারিত হবে ওয়াও, 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 ঠিক আছে? এরকম আওয়াজ হবে ওয়াও, ওয়াও। এর পরেরটা হচ্ছে বা। বার ক্ষেত্রেও কি হবে? বার ক্ষেত্রেও আমাদের দুই ঠোঁট একসাথে লেগে থাকবে, একসাথে লেগে থেকে আলাদা হয়ে যাবে বা, 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 এরকম ভাবে, ঠিক আছে? তাহলে আমরা অ এবং বা শিখলাম। আর মিমটা কি হবে? মিম, মিমটা হচ্ছে প্রথম হালকা ঠোঁটটা ফাঁক হয়ে আবার একসাথে লেগে থাকবে। মিম, মিম, মিম। ওয়াও, বা, মিম, এই তিনটা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? আমাদের ঠোঁট থেকে। আমি কালকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মানে সরাসরি সুন্দরভাবে দেখাই দিব ইনশাআল্লাহ। এখন আমরা এটা আর একবার প্র্যাকটিস করব, করলে কি হবে আমাদের এটা মানে ভালোভাবে মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এনামুল ভাই আপনি বলেন তো প্রথম তিনটা যে কণ্ঠনালীর থেকে কোন তিনটা হরফ উচ্চারিত হয়? জি কণ্ঠনালী থেকে ভাই, কোন তিনটা মাখরাজ উচ্চারিত হয়? কণ্ঠনালী থেকে কোন তিনটা মাখরাজ উচ্চারিত হয় এটা বলেন। কণ্ঠনালীর কণ্ঠনালীর উপর থেকে উচ্চারণ হয় গইন খ। কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় আইন হা। কণ্ঠনালীর আইন নিচ থেকে হা, উচ্চারণ হয় একটু গলা হামজা চেপে হা। হবে, আইন হা, গইন খ, আ- গইন হা, আইন হা, গইন আইন, হা, আইন হা, আইন আইন হা, হা, আইন হা। আইন হা, কণ্ঠনালীর নিচ থেকে আইন হা, নিচ থেকে আইন উচ্চারণ হা। হয় হামজা হা। আইন হা, আইন হা, আইন জি, হা, আইন জি, জি। হা। কখনো হর লাগছে ভাই? আইন হা, হ্যাঁ, এখন এখন হচ্ছে, এখন হচ্ছে। এরপরে আইন হা। নিচের দিক থেকে কণ্ঠনালীর বলবেন, নিচ ঠিক আছে? থেকে নিচের উচ্চারিত দিক, হয় জি, হামজা হা। জি, হামজা হা, এইভাবে বলবেন। কণ্ঠনালী হামজা শুরু, হা। শুরু হচ্ছে এই নিচের থেকে, নিচের দিক থেকে বলা শুরু করবেন যে কণ্ঠনালী শুরু হইতে হামজা জি, হা। আবার বলি আমি, কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা। কণ্ঠনালীর উপর থেকে উচ্চারিত হয় গইন খ। জি, মাশাআল্লাহ, আপনার এখন হচ্ছে। এখন
হিমেল ভাই আপনি কি আছেন? জি, আপনি বলেন তো কণ্ঠনালীর এই তিনটা বলেন তো, দেখে দেখে বলেন এই তিনটা মাখরাজ। কন্ট্রোলারের শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। কন্ট্রোলারের মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা। কন্ট্রোলারের শেষ দিক থেকে শুরু হইতে উচ্চারণ হয় গয়েন খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালিউল্লাহ ভাই আপনি বলতে পারবেন? কন্ট্রোনালের উপর থেকে শুরু হয় না, এভাবে বলেন আইন, কণ্ঠনালীর শুরু হইতে কন্ট্রোনালের শুরু হইতে হামজা আইন, হা, হামজা হা, কন্ট্রোনালের শুরু হইতে হামজা হা, কন্ট্রোনালের মাঝখান থেকে গইন হা, আইন, আইন হা, আইন হা, আইন হা, কন্ট্রোনালের শেষ ভাগ হইতে গইন খ। গইন, জি বলেন গইন। গইন খ, ওকে, আবার বলেন আপনি আরেকবার। হামজা হা, আইন হা, গইন খ। হ্যালো। জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এর পরের গুলা আমরা একটু ট্রাই করি, ঠিক আছে? এর পরে হচ্ছে, এর পরেরটা হচ্ছে কি কফ। এর পরেরটা হচ্ছে কফ, যেটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়, দুই নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া থেকে দুই নোক্তাওয়ালা কফ। আচ্ছা, এটা বলেন তো সবাই, জিহ্বার গোড়া থেকে দুই নোক্তাওয়ালা কফ। কফ, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় কফ। জি, এইভাবে বলেন, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় দুই নক্তাওয়ালা কফ। আচ্ছা, এরপরে আরেকজন বলেন, এনামুল ভাই বলেন। এনামুল ভাই বলেন বা, বলতেছি ভাই, আচ্ছা আচ্ছা বলেন। জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় কফ। হয়েছে? জি জি, মাশাআল্লাহ। হিমেল ভাই। জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হয় খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সবাই সুন্দর বলতে পারছেন, এর জন্য ধন্যবাদ। এরপরে আমরা ধাপে ধাপে একটা একটা করে, আপনারা বললে কি হবে সেটা আপনার মানে নিজের মধ্যে সেট হয়ে যাবে আর কি। এরপরে হচ্ছে জিহ্বার মধ্যখান থেকে কাফ, উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। গালটা একটু জিহ্বার মানে ই হবে মধ্যখান আপনার, থেকে পেঁচানো হয় কাফ। গালটা একটু কি হবে, একটু ফাঁকা থাকবে। জিহ্বার জি, মধ্যখান থেকে উচ্চারিত পেঁচানো হয়, হয় কাফ। জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো, অর্থাৎ আপনার মাঝে দেখেন, এইটার মাঝে একটা পেঁচানো দাগ আছে, দেখছেন? জি, এই যে দাগটা, এটাকে বলে মধ্যখান পেঁচানো কাফ। একটা হচ্ছে কাফ, কফ, একটা হচ্ছে এরকম হবে হচ্ছে কাফ, কফ, কফ, আর একটা হবে কাফ, কি কাফ, 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 কাফ। কাফ। ওকে, মাশাআল্লাহ। এর পরেরটা হচ্ছে কি, এর পরেরটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যখান থেকে, অর্থাৎ এই যে আহ, জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হবে কোনটা, তিনটা হরফ, জিম শিন ইয়া। জিম, জিম, শিন, ইয়া। এই জিম শিন ইয়া উচ্চারণের একটা জিম, সঠিক, শিন, ইয়া।
এই জিম শিন ইয়া উচ্চারণের জন্য খুব খুব সহজ এবং সঠিক একটা নিয়ম হচ্ছে কি করবেন, দুই দাঁতের পাটি উপর এবং নিচের দাঁতের পাটি কি একসাথে চেপে রাখতে হবে, এভাবে চেপে রেখে উচ্চারণ করতে হবে জিম জিম শিন ইয়া, শিন ইয়া, জিম জিম শিন শিন ইয়া, ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া। জি মাশাআল্লাহ। এটা কিভাবে উচ্চারণ হবে, জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয় জিম শিন জিম ইয়া, শিন ইয়া, জিহ্বার মধ্যখান জিম থেকে উচ্চারিত হয় জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে কি, এরপরে গিয়ে আমাদের জিহ্বার গোড়া থেকে, ঠিক আছে, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় কোনটা, দদ। জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় দদ, দদ। জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় দদ। এইটা উচ্চারণ করতে হবে কিভাবে, জিহ্বার গোড়া উপরের ডান দিকের মাড়ির সাথে ধরেন, এটা আমরা আঁকলাম, ওটা ডান দিকে। এখানে আপনাদের হয়তো আমার এটা, এখানে আপনাদের ডান দিকে হচ্ছে না, এটা এই যে কালো দাগ দিয়েছি যেটা, জি জি। এইটা এইরকম জায়গা থেকে উচ্চারণ হবে, এই জিহ্বাটা এই দাঁতের সাথে টাচড হবে, দদ, এইখানে যে দাঁত আছে এটার সাথে টাচ করার চেষ্টা করবেন। আগামীকালকে শুধু আপনাদের এই একটা কাজ থাকবে, দদ, এই দতটা উচ্চারণের চেষ্টা করবেন, ঠিক আছে। দদ, 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 দদ। দদ। যে এটা আমি একবার বলে দেই, এটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া উপরের ডান দিকের গোড়ার সাথে লাগায়া দদ, উপরের দদ, ডান দিকের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে দদ, লাগায়া দদ। জি, দদ। আপনারা চেষ্টা করবেন আজকের ক্লাসটা দেখার জন্য আর কি, যদি রেকর্ডিং যখন দিব তখন দেখার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে লাম। এরপরে হচ্ছে কি, এটার নাম হচ্ছে কি লাম। লামটা কিভাবে উচ্চারণ হবে, লাম, লামটা আমাদের জিহ্বার আগা উপরের, সামনের উপরের মাড়ির দাঁতের মারির গোড়ার দাঁতে, সঙ্গে লাগায়া লাম, 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 লাম। লাম, জি এভাবে। লাম, জি। লাম, এরপরে হচ্ছে নুন। নুন হচ্ছে একবারে নুন, সিম্পল, আমাদের জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন, 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 নুন। নুন। এরপরে আরেকটা মাখরাজ হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরে যে দুইটা দাঁত প্রথমে উঠে, বাচ্চাদের সহ যে দুইটা দাঁত প্রথমে উঠে, এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, আমাদের জিহ্বার আগাটা উপরের, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, দাল, তা। তা, ত, ত, দাল, দাল, তা। তা। ত, দাল, তা। ঠিক আছে। এর পরেরটা হচ্ছে আবার কোথায় লাগবে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ, সিন, ঝা। তা, সদ, সিন, ঝা। এরপরে হচ্ছে সি, আরো তিনটা হরফ উচ্চারণ হবে কোথা থেকে, আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে কি য, জাল, সা। য, জাল, সা। য, জাল, সা। ওকে, এরপরে হচ্ছে ফা। ফা, ফাটা হচ্ছে আমাদের নিচের ঠোঁট উপরের দুই দাঁত, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 ফা। ফা।
আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াও, মিম এবং বা। ওয়াও, মিম এবং মিম বা বা। ওয়াও, মিম এবং বা। বা এই ও ওয়াওটা হচ্ছে মিম দুই বা ঠোঁটটা গোলাকৃতি হবে। ওয়াওটা যখন উচ্চারণ হবে তখন দুই ঠোঁটটা গোলাকৃতি হবে, হয়ে উচ্চারিত হবে কিভাবে? ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও এরপরে হচ্ছে, জি, এরপরে হচ্ছে ভা বা। বা হচ্ছে ভা আমাদের দুই ঠোঁট একসাথে লেগে থাকবে, লেগে থেকে পৃথক হয়ে যাবে। বা, বা, বা বা। বা মিম এরপরেরটা হচ্ছে কি? মিম। মিম মিম হচ্ছে আমাদের দুই ঠোঁট মিম একসাথে লেগে থাকবে, লেগে হালকা ফাঁক হয়ে আবার লেগে যাবে। মিম, 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 এভাবে, ঠিক আছে? মিম 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 আমি আপনাদেরকে এই মাখরাসের এই পেজের একটা দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা এটা দেখে পড়ার চেষ্টা ভাই করবেন। এই পৃষ্ঠাটার একটা ছবি তুলে হারাবেন 1 নম্বর মার্কাস থেকে 17 নম্বর পর্যন্ত। জি, এটার একটা ছবি তুলে আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আপনারা এটা হ্যাঁ তো ভাই, পড়বেন পড়বেন, সাথে সাথে চেষ্টা করবেন যদি কাজের ফাঁকে সময় পান ভিডিওটা দেখার। আর যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভিডিও ভাইজান নাও আমি দেখ, তো আগে বুঝতে পারতাম 1 থেকে 17টা, এখন ভুলে গেছি। জি, আবার চেষ্টা বুঝলেন করলে না? পেরে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনারা চেষ্টা করবেন যে এগুলো আবার পড়ার, ঠিক আছে? কাজের ফাঁকে 10 মিনিট, 5 মিনিট, ইনশাল্লাহ যতটুকু ইনশাল্লাহ। পারেন, 1 মিনিট, 2 মিনিট, যতটুকু পারবেন ততটুকু পড়লেই মানে আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা